আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নিজের চালে নিজেই একের পর এক ধরা খাচ্ছেন অধ্যাপক ইউনূস। ঐক্য দেখাতে নিউ ইয়র্কের সফর সঙ্গী হিসেবে বিএনপির 2 জন সহ 3 দলের 4 নেতাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিএনপি থেকে 2 জন হওয়ায় গোস্বা করেছেন তার বাকি 2 মিত্র জামায়াত ইসলামী ও এনসিপি। শেষ পর্যন্ত মিত্রদের মান ভাঙাতে এই 2 দলের আরো 2 নেতাকেও সাথে নিয়ে যাচ্ছেন। আবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শে কাজ করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিপদ বাড়ছে। শেষ মুহূর্তে সরকারের নজরে এসেছে বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ জারি করলে খোদ অন্তর্বর্তী সরকারই অকার্যকর হয়ে যাবে। কারণ সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে। ফলে সংবিধানের অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকায় খোদ নিজেদের গদি হারানোর শঙ্কা পেয়ে বসেছে অধ্যাপক ইউনূস ও তার মিত্রদের। এমন শঙ্কায় মিত্রদের সাথে দেন দরবার আর বোঝাপড়া করতে আমেরিকা ছুটে গেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র বসে মিত্রদের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জন্য আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু অধ্যাপক রিয়াজের প্রস্তাবে নিজের গদি হারানোর শঙ্কায় সে আলোচনার মোড় এখন ঘুরে গেছে। ফলে মিত্রদেরকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রস্তাব থেকে ফিরিয়ে আনাই হবে নিউ ইয়র্কে বসে আলোচনার মূল জায়গা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস বাংলাদেশে ক্ষমতার মসনদে বসার প্রথম 10 মাসে 11টি দেশ সফর করেছিলেন। নির্বাহী আদেশে নিজের এবং নিজের প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা কর মওকুফের পর রাষ্ট্রীয় টাকায় তার ও তার মিত্রদের এমন প্লেজার ট্রিপ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। সবশেষ লন্ডন সফরে গিয়ে বহু চেষ্টা করেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা না পাওয়াটাকে বিশ্লেষকরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক বড় ব্যর্থতা বলে মনে করেন। আবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের কারণে 2 মিত্র জামায়াত ইসলামী এবং এনসিপি গোস্বা করে বসে। তখন তিনি পড়েছিলেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায়। সব দিকে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মৃদু ঘোষণা দিয়ে দেন। সেই ঘোষণায় সংকট আরো বেড়েছে। 2 মিত্র এনসিপি ও জামাত অধ্যাপক ইউনূসের জন্য বিপদ বাড়াচ্ছে। অবশ্য অনেকে মনে করেন জামাত ও এনসিপির এই অবস্থান চাইনিজের সেট মেনুর মতোই আগে থেকে ঠিক করা নাটক। তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের আলোচনা অনুযায়ী 15ই আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল জুলাই সনদ আর জাতীয় ঐকমত্য কমিশনের নাটক। না পেরে প্রথমে 1 মাস মেয়াদ বাড়ানো হয়, তাতেও কাজ হয়নি, বাড়িয়েছে আরো 1 মাস। 15ই অক্টোবর শেষ হবে সেই মেয়াদ। মিত্রদের মন রাখতে কয়েক দফা নানাভাবে ঘষা মাজা করে অধ্যাপক রিয়াজের কমিশন 11ই সেপ্টেম্বর সনদের খসড়া চূড়ান্ত করেছে। এতে থাকা সংস্কারের 84টি সিদ্ধান্তের 11টিতে বিভিন্ন দলের আপত্তি রয়েছে। দর্শক, গত 13 মাসে একটি দৃশ্য বেশ পরিচিত হয়ে উঠেছে। সেটি হলো এনসিপি আর জামাত যা বলে তা যেমন অধ্যাপক ইউনূস শুনে, আবার অধ্যাপক ইউনূস যখন তাদের ডাকে তখনই তারা সাড়া দেয়। এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অবাক করা বিষয় হলো মাত্র 11টি বিষয় আগামী নির্বাচিত সংসদে শুরু হবে এই সিদ্ধান্ত জামাত ও এনসিপি মানছে না। যে কারো কাছে মনে হতে পারে পিআর পদ্ধতিতে নির্বাচন কিংবা গণপরিষদ নির্বাচন এগুলো লোক দেখানো নাটক ছাড়া আর কিছুই নাই। এখনো পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন সহ কয়েকটি সিদ্ধান্ত ক্ষমতায় গেলে বাস্তবায়নে রাজি নয় বিএনপি। আবার পিআরের দাবিতে আন্দোলনে নেমেছে জামাত সহ 7 দল। এর মধ্যে মূল ফ্যাসাদবাদে জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে ঐকমত্য কমিশন এ নিয়ে 2 দফা আলোচনা করে নিজেদেরকে ঠিক করা একটি বিশেষজ্ঞ টিমের সাথে। সে টিমে ছিলেন 2 জন বিচারপতি, 1 জন আইনের শিক্ষক এবং 3 জন আইনজীবী। এই 6 জনের মধ্যে 2 জন বিএনপি ও 2 জন জামাতের সমর্থক হিসেবে পরিচিত, আর বাকি 2 জন ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠ। শেষ পর্যন্ত এই 6 বিশেষজ্ঞের পরামর্শে গত 17ই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে
সংলাপে ঐকমত্য কমিশন 3টি প্রস্তাব তুলে ধরে। সেগুলো হলো: এক, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণার 22 নম্বর অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক আদেশ জারি করতে পারে যেখানে জুলাই সনদে উল্লেখিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলো থাকবে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। দ্বিতীয়ত, ওই আদেশে গণভোটের বিধান রাখা যেতে পারে এবং সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হবে। সবশেষ যদি গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে তা কার্যকর হওয়ার তারিখ থেকে অনুমোদিত হবে। সরকার একাধিক সূত্রগুলো বলছে এই 3টি প্রস্তাব নিয়ে সমঝোতার জন্য অধ্যাপক ইউনূস 3 মিত্রদলের 4 সদস্যকে নিজের সাথে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানেও বাধে বিপত্তি। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে অংশ নিতে অধ্যাপক ইউনূস 21শে সেপ্টেম্বর মধ্যরাতে বাংলাদেশ ছাড়বেন। 17ই সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিনিধি দলে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিএনপির সদস্য 2 জন হওয়ায় নিজেদের ছোট দল ভাবতে শুরু করে অন্য 2 মিত্র। তারা গো ধরেন তাদেরও সদস্য সংখ্যা সমান করতে হবে। দৈনিক সমকালের রিপোর্টে বলা হয়েছে, প্রতিনিধি দলে বিএনপির 2 নেতা থাকায় জামাত ও এনসিপি তাদের দল থেকে 2 জন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করা কঠিন হয় আগে থেকে যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে। নতুন করে জামাতের পক্ষে আমির ডক্টর নকিবুর রহমান, যিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আছেন, তিনি, এবং এনসিপির পক্ষ থেকে তাসনিম যারা, তিনিও আছেন যুক্তরাষ্ট্রে। দর্শক, কত বছর অধ্যাপক ইউনূস একই সম্মেলনে যাওয়ার সময় তার পিআর টিম থেকে ফলাও করে প্রচার করা হয়েছিল মাত্র 8 জনের টিম নিয়ে তিনি নিউ ইয়র্ক সফরে যাচ্ছিলেন। পরে দেখা গেছে 57 জনের বহর নিয়ে তিনি যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়েছিলেন। তবে এবার কতজনের টিম নিয়ে যাচ্ছেন সেটি এখনো খোলাসা করেনি তার দপ্তর। সূত্রগুলো বলছে 3 মিত্র দলকে সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্য 2টি। এক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির নামে অধ্যাপক ইউনূসের জন্য কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি করলে সেটি এই 3 মিত্র দলকে দিয়ে ঠেকানো। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে এমন ন্যারেটিভ দাঁড় করানো যাতে এটি তুলে ধরা যায় যে ফ্যাসিস্টের বিরুদ্ধে সরকারের পক্ষে 3টি দলই এক হয়ে কাজ করছে। তবে আসল উদ্দেশ্যটি ভিন্ন। সেটি হলো 3 মিত্রের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগির আলোচনা, যেটি অনেক দিন ধরে শুরু করা যাচ্ছে না, সেটির স্পর করে ফেলা। জামাত সহ ইসলামী দলগুলো এবং এনসিপি সহ অন্যান্য মিত্র দল সব মিলিয়ে বিএনপির কাছ থেকে 80 থেকে 100টি আসন চেয়েছে। এছাড়া 30 থেকে 50টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছে। সূত্রগুলো বলছে এই আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হলে জুলাই সনদ নিয়ে কোনো উচ্চ বাচ্য করবে না কোনো মিত্র দলই। তবে সেখানেও শেষ মুহূর্তে বিপত্তি বেঁধে গেছে। বিপত্তিটি বাঁধিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সে বিপত্তি অধ্যাপক ইউনূসের জন্য এমন একটি সমস্যা তৈরি করেছে যেটির কারণে কমিশনের প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকারের আর অস্তিত্বই থাকবে না। বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী ডক্টর রিয়াজের কমিশনের প্রস্তাব হলো, সনদে যেসব সাংবিধানিক সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সাংবিধানিক আদেশ জারি করলে তার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে। আর সনদে বলা হয়েছে নির্বাচনকালীন সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার, কারণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সব দলই ঐক্যমত্যের কথা জানিয়েছে। এখন কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই ঘোষণাপত্রের 22 ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করা হলে অটোমেটিক্যালি অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হয়ে যাবে। কারণ গত বছর 8ই আগস্ট সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আদালতের মতামতের ভিত্তিতে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার কোনো অস্তিত্ব বর্তমান সংবিধানে নেই। আবার জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অধ্যাপক ইউনূস, কিন্তু এই ঘোষণার কোনো আইনগত ভিত্তি নেই। ফলে তার অধীনে কিভাবে সাংবিধানিক আদেশ জারি করা হবে? সরকার একাধিক সূত্র বলছে সনদ বাস্তবায়নে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা যায় কিনা এমন প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানেও সরকারের শঙ্কা আছে।
আদালতের মত যদি সাংবিধানিক আদেশের পক্ষে যায় তাহলে বিলুপ্ত হয়ে যাবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিশেষ করে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির একান্ত বৈঠকের পর সে ঝুঁকি নিতে রাজি নন অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা। 20 সেপ্টেম্বরের বৈঠকে অধ্যাপক রিয়াজ সরাসরি বলেছেন, সরকার রাজনৈতিক বিষয়কে আদালতে নিয়ে যেতে চায় না। শেষ মুহূর্তে এমন শঙ্কার বিষয় ধরা পড়ায় ওই রাতেই আমেরিকা চলে গিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সূত্রগুলো বলছে 3 মিত্রের সাথে অধ্যাপক ইউনূস যে বৈঠক করবেন সেখানে অধ্যাপক রিয়াজও থাকবেন। আসন ভাগাভাগি সমঝোতার চেয়ে এখন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হলো সাংবিধানিক আদেশের প্রস্তাব থেকে সরে আসা এবং কোনোভাবেই যাতে সনদ নিয়ে আদালতে যেতে না হয়। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টাকায় ডক্টর ইউনূসের মিত্রদের মধ্যে কতটুকু সমঝোতা হয় সেটার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এখন আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন যে H1B ভিসা যেটা বোমটা ফাটিয়েছেন আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা হচ্ছে মোটামুটি বলা যায় ভারতীয়দের উপরে। এখন এই বাণিজ্য চুক্তিতে অসফল হওয়ায় ট্রাম্প ভীষণ ক্ষিপ্ত এবং উদ্ভ্রান্ত, যে কোনো রকম মালও পাঠাবে না তাতে তিনি আরো উদ্ভ্রান্ত। ভারত যদি না পাঠায় মাল তাহলে পরে কি হবে, তার ক্ষোভটা, যাকে বলা বাংলা ভাষায় খাড়, সেই খাড়টা গিয়ে পড়েছে ভারতীয় যারা চাকরি করছে H1B ভিসা নিয়ে তাদের উপরে। তিনি এক চোটে 1 লক্ষ টাকা প্রতি বছর, 1 লক্ষ মার্কিন ডলার প্রতি বছর তাদেরকে রিনিউয়াল ফিজের জন্য একটা বিজ্ঞপ্তি জারি করে দিয়েছেন। বিজ্ঞপ্তি জারি করেই তিনি ক্ষান্ত হননি। তিনি বলেছেন এখনো পর্যন্ত যারা বিদেশে রয়েছে তারা যদি এখন বিদেশে 21 তারিখের পর ঢুকতে চায় তাহলে তাদেরকে ওই 1 লক্ষ ডলার জরিমানা দিয়েই তাদেরকে ঢুকতে হবে, এবং সেটা হচ্ছে 1 বছরের জন্য। পরবর্তী বছরে আবার তাকে 1 লক্ষ ডলার দিয়ে ভাড়াটে হয়ে থাকতে হবে। সোজা কথা হচ্ছে আমেরিকায় থাকতে হলে ভাড়াটে হয়ে থাকতে হবে। কিন্তু ট্রাম্প বাবু এটা ভুলে গেছেন যে তার সিলিকন ভ্যালি পুরো ভারতীয় বুদ্ধিমত্তার উপরে চলে। এবার কি হয়েছে, ট্রাম্প বাবু তো কাজ করে ফেলেন, তারপরে তিনি আর ভাবেন না তার রিটালিয়েশনটা কি হবে। এবার ট্রাম্প বাবু ওইটা করার পরেতে হঠাৎ করে এরা বোমাটা ফেলার পর একেবারে তাহি মধুসূদন রাও উঠে গিয়েছে ভারতীয়দের বলতে। তারা ঝপাঝপ ব্যাংকের থেকে ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে। সমস্ত টাকা পয়সা যা ছিল সব ভারতের আত্মীয় স্বজনদের কাছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে, সব এখানেও তারা করে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এই ব্যাংক অ্যাকাউন্টে তারা পাঠাতে শুরু করে দিয়েছে। কাল থেকে একেবারে ট্রান্সফারের ধুম পড়ে গিয়েছে। এদিকে এই খবর চলে গিয়েছে ফিনান্স ডিপার্টমেন্টে, মার্কিন ফিনান্স ডিপার্টমেন্টে। তারা দেখছে একেবারে কোটি বিলিয়ন ডলার ভারত আমেরিকা থেকে বেরিয়ে যাচ্ছে মুহূর্তে। শেষ যে খবর পাওয়া গেছে তাতে বোধহয় 1064 বিলিয়ন মার্কিন ডলার, 1064 বিলিয়ন। গতকাল রাত্রি পর্যন্ত 1064 বিলিয়ন মার্কিন ডলার একেবারে আমেরিকার বাজার থেকে হাওয়া, ব্যাংক থেকে হাওয়া, ভারতীয়রা সেই টাকা পাঠিয়ে দিচ্ছে। সেটা আমি আবার গুগল সার্চ করে আমি আবার বার করে গুগল কি লিখছে দেখুন। H1B visa holder can transfer money from their US bank account to non-resident NRE account in India using service like bank wire transferring or third-party platform, but should avoid sending funds directly to non-NRE account to ensure compliance with regulation and tax exemption on earned invest। যে আবার যে নতুন করে আবার কোনো ট্যাক্স এর মধ্যে লাগাবে না, এই ব্যাংকে যেগুলো পড়ে রয়েছে তার উপরে ভারতীয়দের উপরে আবার যাতে ট্যাক্স না চড়িয়ে দেয়, তার জন্য যা আছে আগে ভাগে সেই সমস্ত টাকা পয়সা আগে পাঠিয়ে দাও, ব্যাংক খালি করে দাও, যতটুকু রাখার ততটুকু রেখে ব্যাংক খালি করে দাও। এবার যে ভারতীয়দের ওপরে সিলিকন ভ্যালি দাঁড়িয়ে রয়েছে, এখন আমেরিকাতে যে বুদ্ধিমত্তা নেই
এ কথা বলবো না, তাহলে ফেসবুক মেটা ফেটা এগুলো হচ্ছে কি করে? কিন্তু 2, 4 কি 10টা 100টা 200টা লোক দিয়ে তো আর পুরো ইন্ডাস্ট্রি চলে না। লাগে তার জন্য লাখে লাখে কর্মী। এই লাখে লাখে কর্মী যেটা লাগে না, সেটা হচ্ছে আইটি স্পেশালিস্ট। সে আইটি স্পেশালিস্ট এখান থেকে চালান দেয় হচ্ছে খড়গপুর আইআইটি, যাদবপুর ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত যত আছে বিভিন্ন আইআইটি গুলো আছে সেইখান থেকে সমস্ত চালান যায়। সব মাস্টার ডিগ্রি করা ওখানে গিয়ে চাকরি করছে, সব উঁচু উঁচু পদে চাকরি করছে। তারাই বেসিক্যালি এই সিলিকন ভ্যালি চালায়। এবার বোমাটি খাওয়ার পর মোদিজিও থেমে থাকার লোক না। তিনি করেছেন কি, তিনি একটা বোমার বদলে একটা পরমাণু ঠেলে দিয়েছেন। পরমাণুটা এটা সেটা হচ্ছে মোদিজি বলেছে যে ওখানে যে সমস্ত আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলো তো তার মধ্যে কিছু ভারতীয় কোম্পানিও রয়েছে। সেই ভারতীয় কোম্পানিগুলো যারা রয়েছে তাদেরকে উনি বলেছেন যে তোমরা ভারতে এসো, এবং যারা যারা এই সমস্ত কোম্পানির বাইরে রয়েছে, যে সমস্ত কোম্পানি যারা বিদেশি কোম্পানি আছে তারাও বাইরে চলে, তারা এই আমেরিকার বাইরে চলে এসো, ভারতে চলে এসো। ভারতে এলে পরে 15 বছরের জন্য তোমাদের সমস্ত কিছু ফ্রি, মানে জল থেকে কারেন্ট থেকে আরম্ভ করে যা যা দরকার সব 15 বছরের জন্য ফ্রি, কোনো ট্যাক্স দিতে হবে না। কি কি কোম্পানি ভারতে আসতে চাইছে এখন? অ্যামাজন, ইনফোসিস, কগনিজেন্ট, গুগল, টিসিএস মানে টাটা সার্ভিস কনসালটেন্ট, মেটা, মাইক্রোসফট, অ্যাপেল। এর মধ্যে একটা একটা করে বলি যে অ্যামাজন সে তো হেডকোয়ার্টার নিয়ে চলে গিয়েছে মেক্সিকোতে, এবার বাকিটা চলে আসবে হচ্ছে ভারতবর্ষে। অ্যামাজনের কর্মী সংখ্যা কত? 9,300। ইনফোসিসের কর্মী সংখ্যা কত? 8,100। কগনিজেন্টের 6,300, গুগলের 5,400, টিসিএস এর 5,300, মেটার 4,800, মানে ইন্ডিয়ান, শুধু ইন্ডিয়ানের কথা বলছি। মাইক্রোসফটের 4,700, অ্যাপেলের 3,900। এর মধ্যে ইনফোসিস হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, কগনিজেন্ট হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, টিসিএস হচ্ছে টাটা সার্ভিস কনসালটেন্ট ইন্ডিয়ান কোম্পানি, আর যেগুলো অলরেডি আমাদের ভারতবর্ষে পা রেখেছে সেটা হচ্ছে আমাদের এখানে আছে মেটা, মাইক্রোসফট আর অ্যাপেল। আপনারা সবাই শুনেছেন অ্যাপেল এখানে ফোন তৈরি হচ্ছে, মাইক্রোসফটের এখানে অফিস খুলে দিয়েছে এবং মেটাও এখানে অফিস খুলে দিয়েছে। বাকি যেগুলো রইল সেটা হচ্ছে অ্যামাজন আর এই অ্যামাজনই একমাত্র। অ্যামাজন এখানে এখনো আসেনি, অ্যামাজনকেও বলে দেওয়া হয়েছে তোমরা যদি এখানে আসো তোমাদের 15 বছরের জন্য সমস্ত কর্মভোগ করে দেওয়া হবে। যে মার্কিন কোম্পানি যেগুলো আছে তাদের চোখ খুলে দিলেন। তাদের দুটো লাভ, একটা হচ্ছে তাকে খরচা কম করতে হবে এবং এখানে খরচা তাকে দিতে হবে না 15 বছর। আগামী 15 বছর কোম্পানিটা সেট আপ তৈরি করতে গেলে 15 বছর সময় লেগে যায়, 10-15 বছর, সেই সময়টা সে পেয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে তার প্রচুর কর্মী পাওয়া যাবে এবং তার এই ট্যারিফের ঝামেলার মধ্যে থাকতে হবে না। তাকে তো পার্টস গুলো বাইরে থেকে আনতে হচ্ছে। তো ধরুন একটা ফোন তৈরি করতে গেলে চায়না থেকে একটা পার্টস আনছে, কোরিয়া থেকে একটা পার্টস আনছে, ভেনেজুয়েলা থেকে পার্টস আনছে, ভিয়েতনাম থেকে একটা পার্টস আনছে। সেই পার্টসের উপরে সবকটা পার্টসের উপরে তো ট্যারিফ বসেছে। এই ট্যারিফ গুলো দিতে দিতে তো মোবাইলের দামটা বা ল্যাপটপের দামটা তো বেড়ে যাচ্ছে। ভারতে যদি চলে আসে তাহলে ভারতের তো কোনো ট্যারিফ নেই, মেজাজে বাইরে থেকে আমদানি করবে আর এখানে বসে তৈরি করবে, করে এবার মেড ইন ইন্ডিয়া বেড়ে এবার সারা বিশ্বে চালান দেবে, যেটা অ্যাপেল করছে। অ্যাপেল এখানে করে মেড ইন ইন্ডিয়া করে সারা পৃথিবীতে চালান দিচ্ছে, অ্যাপেলের রাস্তা ধরে নেবে। আর কগনিজেন্ট, টিসিএস, ইনফোসিস তাদের অফিস তো ভারতবর্ষে আছেই, শুধু ওখানে অফিস বন্ধ করে দেবে। এবার কি হচ্ছে আপনাদের একটা গল্প বলি, সেটা হচ্ছে যে এই যে সাউথ কোরিয়া একটা কোম্পানি বলেছিল আমরা ওখানে $5 বিলিয়ন আমরা বিনিয়োগ করব। তো $5 বিলিয়ন বিনিয়োগ করার আগে তারা অফিস তৈরি করছিল। অফিস টফিস যখন অর্ধেক হয়েছে, খাঁচা তৈরি যখন অর্ধেক হয়েছে, সেখানে লেবার কারা ছিল?
লেবার ছিল বাংলাদেশি ছিল, মেক্সিকান ছিল, আর কিছু আফ্রিকান লোক ছিল। এরা ছিল লেবার। সবাইকে হাতে পায়ে শিকল টেকল পরিয়ে টরিয়ে দেশে ফিরিয়ে দিয়েছে। আরে তারা তো করে খাচ্ছে, তারা তো চুরি চামারি করছে না। তাদেরকে আসল যে যারা খেটে জিনিসটা তৈরি করছে তাদেরকে ধরে হাত পায়ে শিকল বেঁধে তুমি বাড়ি পাঠিয়ে দিলে এবার করবে এটাকে। সাউথ কোরিয়ান কোম্পানিটা বলেছে আমার আর করার দরকার নেই, এখানে ব্যবসা আমি করবো না, আমার ব্যবসা আমি দেশে গিয়ে করবো। সে পাত্তারি গুটিয়ে হাফ বইয়ের উপরে রয়েছে, সে দেশে ফিরে গেছে। এই হচ্ছে আমাদের ট্রাম্প বাবুর বুদ্ধি। তিনি পরে কি হতে পারে সে খবর তিনি রাখেন না, তিনি একটা বলে দিলেন। এবার যখন চারিদিক দিয়ে এইভাবে যখন বিলিয়ন বিলিয়ন ডলার যখন বেরিয়ে চলে যাচ্ছে, তখন ট্রাম্পের কাছে খবর গেছে। ট্রাম্প তখন একেবারে তড়িঘড়ি রাত্রিবেলাতে, আজকে সকালবেলা আমাদের এখানে যেমন ওদের রাত, আমাদের এখানে সকাল, তাড়াতাড়ি উনি একটা প্রেস নোট একটা ছেড়ে দিয়েছেন। হিন্দুস্তান টাইমস লিখছে HB1 ভিসা ফিজ হাইক অনলি ফর নিউ পিটিশনস নট রিনিউয়ালস ক্লারিফাইজ হোয়াইট হাউস। মানে এই যে আপনার H1 ভিসা যে ফিজটা লাগবে $1,00,000, সেটা হচ্ছে নিউ পিটিশনার, যারা নতুন যাবে তাদের জন্য, যারা পুরনো আছে তাদের জন্য নয়। গতকাল কিন্তু বলেছিল সবার জন্য। তারপরে একটা প্রেস কনফারেন্স করেছে আমাদের ল্যাভিট, সেই মহিলা, তিনি বলছেন শনিবার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের H1B ভিসা আবেদনের জন্য $1,00,000 ফি চালু করার আদেশের পর উদ্বেগ কমাতে হোয়াইট হাউস দ্রুত পদক্ষেপ নিয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট নিশ্চিত করেছেন যে এই চার্জ শুধুমাত্র নতুন আবেদনের জন্য এককালীন ফি, বার্ষিক বা পূর্ববর্তী নয়। মানে আগে যারা কাজ করছে তাদের জন্য নয়। মানে এখন গেম হাতের বাইরে চলে যাওয়ার পর, মোদিজির অফার চলে যাওয়ার পর, টাকা সমস্ত ট্রান্সফার হয়ে আসার পর, নাদেলা রিজাইন করার পর, সত্যম কম্পিউটার চলে আসার পর, ইনফোসিস চলে আসার সিদ্ধান্ত নেওয়ার পর উনি এখন এসে বলছেন যে না না না, ওটা হচ্ছে গিয়ে আর নতুন যারা আসবে তাদের জন্য, পুরনোদের জন্য নয়। ততক্ষণে খেলা হাতের বাইরে চলে গেছে। শত্রুতা করতে গেলে না বুদ্ধির দরকার হয়। মোটা বুদ্ধি দিয়ে, ওই ইট কাঠ পাথর দিয়ে যারা বিল্ডিং তৈরি করে না, বেসিক্যালি প্রমোটার তো ইট কাঠ বালি দিয়ে বিল্ডিং তৈরি করেন। তো বিল্ডিং তৈরি করার বুদ্ধি দিয়ে দেশ চালানো যায় না। তিনি ঝটপট ডিসিশন নিচ্ছেন, তার পরবর্তী যে এটা কি আসবে, আঘাতটা কি আসবে, সেটা উনি খেয়াল করেন না। তো না খেয়াল করার অর্থ যেটা হচ্ছে, সেটা নিজের পায়ে কুড়ুল মারা, ভারতবর্ষের সঙ্গে শত্রুতার একেবারে জেটটাকে একেবারে আরো ফাটল চওড়া করে যেটা 50 বছরের ব্যবধান কমতো, সেটা 100 বছরের জায়গায় নিয়ে নিচ্ছে। এবার হয়ে যাবে কি 200 বছরের। যতদিন ট্রাম্প থাকবেন ততদিন এই দূরত্ব বাড়বে, ট্রেড ডিল আরো হবে না। যে কাণ্ড উনি করলেন, এর পরে কোনো রকম ভাবে কোনো ট্রেড ডিল হবে না ভারতবর্ষের সঙ্গে। মোদিজি করবেনই না, আমেরিকাকে মাল কোনো পাঠাবেনই না। তোরা না খেয়ে মর, আমার দেখার দরকার নেই, যেখান থেকে পারিস জোগাড় করে নে। এই হচ্ছে বর্তমান অবস্থা। একে বলে কালিদাস, যে ডালে বসে আছে সেই ডালই কাটছে। যে আমার দেশে চালাচ্ছে, আইটিকে চালাচ্ছে, সচল করে রেখে দিয়েছে আমার দেশকে, ফান্ড এনে টাকা এনে রাজস্ব তুলে সচল করে রেখে দিয়েছে, সেই ডালকে আমি কেটে দিলাম। যে আমার দেশকে খাবার দিচ্ছে সেই দেশকে আমি কেটে দিলাম। এই হচ্ছে আমাদের মডার্ন কালিদাস, যে ডালে বসে আছে সেই ডাল কেটে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।